তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের তো পরীক্ষা চলছে, আশা করছি সকলেই ভালো করে পরীক্ষা দিচ্ছ। তো আজ আমরা ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু আমি শেষ থেকে সাজেশন দিচ্ছি, তাই অনেকেরই হয়তো এই কোয়েশ্চেনগুলোর মধ্যে করা আছে, ঠিক আছে? এবং যাদের কাছে কিছু কোয়েশ্চেন নতুন মনে হচ্ছে তারা কিন্তু সেগুলি কিন্তু তৈরি করে রেখো। অনেক অ্যানালাইজ করেই কিন্তু সাজেশনটি করা হয়েছে, তাই সকলকে বলছি ভালোভাবে কিন্তু কোয়েশ্চেনগুলি তৈরি করো, কারণ মাঝে তো তোমাদের সময় আছে, সেক্ষেত্রে তোমরা পড়বার কিন্তু সময় পাবে এবং এই সময় পড়ার রিদমটা দেখবে অন্যই থাকে, ঠিক আছে? এই সময় তোমরা দেখবে যে কোয়েশ্চেনটা আগে মুখস্থ হতে বেশি সময় লাগতো সেটা এখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাই বলছি মাঝে যটা দিন আছে এবং যে যে সাবজেক্টগুলি বাকি আছে সেগুলি ভালো করে কিন্তু তৈরি করো। এবং শর্ট কোয়েশ্চেনের জন্য আমি বলবো যে ভালো করে টেস্ট পেপার রিভিশন দাও এবং প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলি ভালোভাবে রিভিশন দাও, ঠিক আছে? এবং বারবার ওইগুলোকে কিন্তু পড়তে থাকো, ঠিক আছে? তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক। তো তোমাদের আমি অধ্যায় ভিত্তিক কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সাজেশন করেছি, ঠিক আছে? তার আগে তোমাদের একটু একটা কথা বলা প্রয়োজন, সেটা তোমাদের জানা অত্যন্ত আবশ্যক, তাই সেটা প্রথমে বলে নিই। দেখো, তোমাদের 8টি অধ্যায় আছে। এই 8টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং খণ্ড কতে তোমাদের 1 থেকে 4 নম্বর অধ্যায়ের মধ্যে আসবে এবং খণ্ড খতে তোমাদের 5 থেকে 8 নম্বর অধ্যায়ের মধ্যে কিন্তু আসবে। গলাটা একটু ধরে যাচ্ছে, গলাটা ঠিক নেই, ঠিক আছে? দেখো, প্রথম খণ্ড কতে তোমাদের তাহলে 1 থেকে 4 নম্বর অধ্যায় এবং খণ্ড খতে 5 থেকে 8 নম্বর অধ্যায়। তো খণ্ড ক থেকে তোমাদের যে কোনো প্রশ্ন কিন্তু দুটো লিখতেই হবে, মানে খণ্ড ক থেকে তোমাদের ন্যূনতম দুটো প্রশ্ন লিখতেই হবে এবং খণ্ড খ থেকেও তোমাদের যে কোনো দুটো প্রশ্ন কিন্তু লিখতে হবে। তোমরা একটি খণ্ডের মধ্যে 4টে কমন পেয়ে গেলে 4টে লিখে দিলে তা কিন্তু নয়। খণ্ড ক থেকে কিন্তু দুটো লিখতেই হবে এবং খণ্ড খ থেকে কিন্তু দুটো লিখতেই হবে। বোঝাতে পারলাম? এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন বেঁচে থাকছে, অর্থাৎ মোট তো তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে, তবেই তো 5 আর 40 হবে। তো সেই একটা প্রশ্ন তোমরা খণ্ড ক থেকেও লিখতে পারো, আবার খণ্ড খ থেকেও লিখতে পারো। তাহলে তোমাদের যদি তোমরা কেউ হয়তো খণ্ড ক থেকে লিখলে, সেক্ষেত্রে তোমাদের 2 আর একটা প্রশ্ন, মানে 3টে প্রশ্ন হলো। আবার কেউ যদি বলছো যে না, আমি খণ্ড ক থেকে আরেকটা প্রশ্ন কমন পাচ্ছি না, আমি খণ্ড খ থেকে লিখব, সেক্ষেত্রে খণ্ড খয়ে 2টো প্রশ্ন এবং আরেকটা প্রশ্ন, তাহলে মোট কথা হচ্ছে 3টে প্রশ্ন। তাহলে এখানে 3টে প্রশ্ন, এখানে 2টো প্রশ্ন, মোট 5টা প্রশ্ন। আবার কেউ যদি খণ্ড ক থেকে তোমরা 3টে প্রশ্ন করছো, তাহলে এখান থেকে 2টো প্রশ্ন করবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে মোট হচ্ছে 5টা প্রশ্ন, 5 আর 40। কিন্তু কেউই খণ্ড খ থেকে ভেবে নিলে যে সবগুলো কমন পেয়ে গেছি সবগুলো লিখবো, তা কিন্তু নয়, ঠিক আছে? ন্যূনতম কিন্তু প্রতিটি খণ্ড থেকে 2টি করে প্রশ্ন কিন্তু লিখতেই হবে এবং আরেকটা যেটা থাকছে সেটা তোমরা যে কোনো 2টির মধ্যে 1টি থেকে কিন্তু লিখবে, ঠিক আছে? এরপর দেখো, প্রথম অধ্যায়ের সাজেশন হিসেবে কি রেখেছি, যে জাদুঘর বলতে কি বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, এর উদ্দেশ্য, কার্যাবলী ও গুরুত্ব, ঠিক আছে? এটা আমার এই বছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। আরেকটা কথা বলবো, একটু বলে নিই তারপরে। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো এবং 4 নম্বর প্রশ্ন, লোককথা কাকে বলে, লোককথার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। দেখো, প্রথম 4টি অধ্যায় থেকে তোমরা যে কোনো 3টি অধ্যায়কে কিন্তু ভালোভাবে করবে এবং পরের যে তোমাদের বাকি 4টে অধ্যায় আছে সেক্ষেত্রে তোমরা 3টে অধ্যায় যে কোনো ভালো করে করবে, ঠিক আছে? এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সাজেশন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। পরের হলো সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। পরের হলো মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়, এই মতবাদের বক্তব্যগুলি কি কি। পরের হলো উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এবং 5 নম্বর, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এরপরে তোমাদের 3য় নম্বর অধ্যায় থেকে কোশ্চেনগুলি হলো,
চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে প্রভাব কী ছিল এবং উদ্দেশ্যটা দেখে রাখবে। পরের হলো চীনের ক্যান্টন বাণিজ্যের সংক্ষিপ্ত পরিবিবরণ দাও, বা ক্যান্টন বাণিজ্য প্রথা কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো, এর পতনের কারণগুলি লেখো। পরের হলো ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য, ফলাফল, গুরুত্ব আলোচনা করো। পরের হলো ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো, বা তোমাদের প্রশ্নটা দিতে পারে ভারতে রেলপথ স্থাপনের সুফল ও কুফলগুলি লেখো। এবং পরের হলো উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল। এরপর দেখো চতুর্থ অধ্যায় থেকে চীনে চৌঠা মে আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ব্রিটিশ শাসনকালে ভারতের দলিত আন্দোলনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 4 নম্বর হলো আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় বা মুসলমান সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমদের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তো 4টের মধ্যে যে কোনো 3টিকে কিন্তু ভালোভাবে করবে, তবে যেগুলো থেকে ভিভিআই দেওয়া হয়েছে সেগুলি কিন্তু একটু করে রেখো। ঠিক আছে, দেখো পরের হলো পঞ্চম অধ্যায় থেকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। পরের 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এবং এই আইনের গুরুত্ব কী ছিল। পরের হলো 1909 সালের মর্লেমেন্টো আইনের সংক্ষিপ্ত বিবরণী, বৈশিষ্ট্য, গুরুত্ব। এবং রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। এবং লখনৌ চুক্তির শর্তাবলী, গুরুত্ব। এইখানের মধ্যে আমার লখনৌ চুক্তিটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে, তাই এটা কিন্তু করবে। ঠিক আছে, এরপর দেখো ষষ্ঠ অধ্যায় 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়াও আন্দোলনের সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ভারত ছাড়াও আন্দোলনের আরেকটা নাম কিন্তু আগস্ট আন্দোলন, তাই এটিতেও তোমাদের দিতে পারে। ঠিক আছে, এই নাম ধরেও দিতে পারে। 1946-এর নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল এবং এই গণপরিষদের প্রকৃতি আলোচনা করো। যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করলো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে। সপ্তম অধ্যায় থেকে প্রশ্নের সংখ্যা একটু কিন্তু বেশি, তাও যেগুলি মনে হচ্ছে আমি ভিভিআই লিখে দিচ্ছি। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ও গুরুত্ব, বা তোমাদের প্রশ্নটা এভাবে দিতে পারে যে ঠান্ডা লড়াইয়ের বিকাশে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা। পরে হলো জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো এবং জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা। পরে হলো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয়। 4 নম্বর হলো ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির ঐতিহাসিক ব্যাখ্যাগুলি আলোচনা করো। এবং এই চ্যাপ্টারটা যদি কেউ এখন থেকে করে রেখেছো, মানে আগে করে রেখেছো, সেক্ষেত্রে এই চ্যাপ্টারটাকে নেবে। তাছাড়া এই চ্যাপ্টার থেকে মানে কি বলবো, মানে একদমই যদি স্কিপ করতে চাও তবু বলবো জোট নিরপেক্ষটা একটু ভালো করে দেখে রাখবে এবং এই তৈল কূটনীতিটা দেখে রাখবে। ঠিক আছে, তেল কূটনীতি বলতে কী বোঝো, তেল কূটনীতির প্রথম উপসাগরীয় যুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। এবং পরের হলো প্যালেস্টাইন সমস্যা, কোরিয়া সংকট, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, এটা একটু দেখে রাখবে। ঠিক আছে, সপ্তম অধ্যায়ের প্রশ্নের সংখ্যা অনেকটাই বেশি, তবু এই জোট নিরপেক্ষ এবং তেল কূটনীতি এবং ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনাটা ভালোভাবে দেখবে। এরপরে হলো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের প্রশ্ন সংখ্যা কম এবং অষ্টম অধ্যায় থেকে তোমরা করতে পারো। সার্কের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, এর উদ্দেশ্য কী ছিল। স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো দেখে রাখবে। এবং উপনিবেশীকরণ, বা এটাকে দিতে পারে উপনিবেশীকরণ বলতে কী বোঝায়, এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে, তাহলে এখানেও এই 4টে অধ্যায় থেকে যে কোনো 3টে অধ্যায়কে কিন্তু ভালোভাবে দেখে রাখবে। ঠিক আছে, এবং ভালো করে এই 6টা দিন আছে ভালো করে কিন্তু পড়ো এবং সকলে ভালো থেকো। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।